তাহলে পরিমাণগত রসায়ন আজকে লেকচার কত? লেকচার 5 হবে না? তাহলে আমরা হচ্ছে পরিমাণগত রসায়ন পড়বো আজকে। পরিমাণগত রসায়ন লেকচার কত? লেকচার 5 নাকি 6 হবে লেকচার 6 হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে হচ্ছে আমরা নতুন টপিক পড়বো। কি পড়বো? নতুন টপিক পড়বো। এই টপিকগুলো তো সারা জীবন কাজে লাগবে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এই টপিকগুলো বারবার ঘুরে ঘুরে আসবে। তো একবার যখন পড়বো ভালো করে পড়ার ট্রাই করবো। সেটা হচ্ছে তুল্য সংখ্যা। সেটা কি? তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা কি? দাঁড়া, কোন বিক্রিয়ায় যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তিত হয় তাকে তুল্য সংখ্যা বলে। আমি বুঝাই দিচ্ছি জিনিসগুলা। সংজ্ঞা লেখ। তুই কি আমার সাথে এত নোট করতেছিস নাকি পরে করবি? হ্যাঁ, আচ্ছা করে ফেল তাহলে। কোন বিক্রিয়ায় যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তিত হয় তাকে তুল্য সংখ্যা বলে। যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তিত হয় তাকে তুল্য সংখ্যা বলে। ইলেকট্রন পরিবর্তিত হয় তাকে কি বলা হয়? তাকে তুল্য সংখ্যা বলে। তাকে তুল্য সংখ্যা বলে। আচ্ছা দেখি বলতো সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত? সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা 1। কেন 1 বলতো? সোডিয়াম একটা ইলেকট্রন দেয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? এটাই তুল্য সংখ্যা। একদম ইজি না? তাহলে এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডে H কি করে? H একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাই? হ্যাঁ, আর ক্লোরিন কি করে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই তো? এখন একটা জিনিস খেয়াল কর, এখানে একটা ইলেকট্রন দিছে, আর ও একটা ইলেকট্রন নিছে। হ্যাঁ, তাহলে ইলেকট্রন পরিবর্তিত হচ্ছে কয়টা? একটা না? তাহলে HCl এর তুল্য সংখ্যা কত হবে? HCl এর তুল্য সংখ্যা হবে E is equal 1। তুল্য সংখ্যাকে E দিয়ে প্রকাশ করে। তুল্য সংখ্যা কি দিয়ে প্রকাশ করে? E দিয়ে প্রকাশ করে। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দে, তুল্য সংখ্যা হচ্ছে E দিয়ে হচ্ছে যে প্রকাশ করে। আর তার মানে HCl এর E হচ্ছে কি 1। বুঝতে পারছি? আমরা আরো কয়েকটা এক্সাম্পল দিই, যত এক্সাম্পল করবো তত আমাদের ক্লিয়ার হবে। সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে কি হয়? সালফিউরিক অ্যাসিডে কি হচ্ছে? দুইটা H প্লাস আছে, তাই তো? দুইটা H প্লাস আছে, তার মানে একটা H কয়টা করে ইলেকট্রন দিছে? একটা করে দিছে। তাহলে মোট কয়টা আছে? দুইটা ইলেকট্রন দিছে, তাই তো? দুইটা ইলেকট্রন দিছে। আর সালফেটটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সালফেট 2 মাইনাস আকারে থাকে। তার মানে সালফেট দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে কি দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে। তাহলে ইলেকট্রন পরিবর্তিত হচ্ছে কয়টা? তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? E is equal to 2। একদম ইজি না? আচ্ছা এটা লাস্ট একটা উদাহরণ দিই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাস আকারে আছে, আর ওএইচ মাইনাস কিভাবে আছে? তিনটে ওএইচ মাইনাস আছে না? তিনটে ওএইচ মাইনাস। তার মানে অ্যালুমিনিয়াম 3 প্লাস, মানে অ্যালুমিনিয়াম ইলেকট্রন আছে কয়টা? তিনটা। আর একটা ওএইচ একটা নেয়, তার মানে তিনটে ওএইচ কয়টা নিছে? তিনটে ইলেকট্রন নিছে না? তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা E is equal 3। তাহলে তুল্য সংখ্যা জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা বল? আচ্ছা তাহলে এখন আসলে তুল্য সংখ্যা তো এটা আমি বেসিক নলেজ দিচ্ছি, কিন্তু তুল্য সংখ্যা আরো কিছু ব্যাপার আছে। হ্যাঁ, আস্তে আস্তে কঠিনের দিকে যাব। কঠিন না, সবই সহজ, তুই জাস্ট দেখতে থাক। কোন যৌগের তুল্য সংখ্যা বলতে বোঝায় যৌগটি বিক্রিয়া অংশগ্রহণের সময় যতটি ইলেকট্রন চেঞ্জ করে। তাহলে সহজ ভাষায় এটা বলতে পারি না আমরা? যদি সোজা ভাষায় বলতে চাই তাহলে আমরা এটা বলতে পারি না, কোন যৌগের তুল্য সংখ্যা বলতে বোঝায় কোন যৌগের তুল্য সংখ্যা বলতে বোঝায় কোন যৌগের তুল্য সংখ্যা বলতে বোঝায় যৌগটি বিক্রিয়ায় অংশগ্রহণের সময় যতটি ইলেকট্রন চেঞ্জ করে। যৌগটি
বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যতটি ইলেকট্রন চেঞ্জ করে, হ্যাঁ, যতটি ইলেকট্রন চেঞ্জ করে। আচ্ছা, তাহলে এখন একটু কঠিন এক্সাম্পল আসি। হ্যাঁ, এখন যে এক্সাম্পল গুলো দিব, এই এক্সাম্পল গুলো আপাতত তুই বুঝবি না, এত ডিটেলসে বুঝবি না। এগুলো হচ্ছে যখন আমি পড়াবো, জারণ বিজারণ বিক্রিয়া পড়াবো, এই চ্যাপ্টার লাস্টে আছে, তখন বুঝবি। এখন আপাতত এটা ধরে রাখ। এখন আপাতত আমি যা বলি এগুলো জাস্ট মুখস্থ করবি। হ্যাঁ, KMnO4 এটা একটা যৌগ, পটাশিয়াম ম্যাঙ্গানেট। ও কি করে, ও যখন জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, তখন বিক্রিয়াটা করে ফেলার পর ম্যাঙ্গানিসের যোজনী বা ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা শুরুতে এই যৌগে যখন ছিল, তখন ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা কত থাকে? +7 থাকে শুরুতে, যখন এই যৌগের ভিতর ছিল। হ্যাঁ, যখন জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলছে, তখন ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা হয়ে যায় ম্যাঙ্গানিস 2+। হ্যাঁ, তাহলে এখন তুই আমাকে বল যে এই যৌগটার তুল্য সংখ্যা কত? এই যৌগটার তুল্য সংখ্যা কত দেখি, তুই বলতো, বুদ্ধি আছে কিনা? হ্যাঁ, 5। ভেরি গুড। 5 5 কেমনে? কারণ কেন, আগে ছিল ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা, এখানে শুরুতে কত ছিল? শুরুতে ছিল +7। হ্যাঁ, বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলার পর এখন হয়ে গেছে +2। তার মানে মিনিমাম 5টা প্রোটন সংখ্যা। হ্যাঁ, তার মানে কি মিনিমাম 5টা পজিটিভ চার্জ কমে গেছে না, +7 থেকে +2 হয়ে গেছে। হ্যাঁ, তার মানে 5টা পজিটিভ চার্জ কখন কমে? তার মানে 5টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাই না? তো আমরা তুল্য সংখ্যা বলতে কি জানি? ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, যতটা ইলেকট্রন আদান হচ্ছে কিংবা যতটা ইলেকট্রন প্রদান হচ্ছে, এটাই তার তুল্য সংখ্যা, তাই না? ইলেকট্রনের যে চেঞ্জটা, শুরুতে ম্যাঙ্গানিস +7 ছিল, এখন ম্যাঙ্গানিস +2 হয়ে গেছে। তার মানে কি সে নিশ্চয়ই 5টা ইলেকট্রন গ্রহণ করছে, নাহলে তার এটা ছাড়া তার পসিবল না, তাই না? 5টা ইলেকট্রন গ্রহণ করে তার পজিটিভ চার্জ 5টা কমে গেছে। তো তাহলে কি হয়েছে? ম্যাঙ্গানিস 2+ হয়েছে। তার মানে তুল্য সংখ্যা কত? 5। বুঝতে পারছি? তারপর হচ্ছে ধর পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলার পর এখানে আয়োডিনে পরিণত হয়েছে। তো এখন শুরুতে এখানে আয়োডিন যখন ছিল, তখন হচ্ছে জারণ সংখ্যা ছিল -1। এখন কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। কারণ মুক্ত হিসেবে থাকলে, একটা যৌগ যদি, একটা মৌল যদি মুক্ত হিসেবে থাকে, তার সাথে যুক্ত না থাকে, তাহলে জারণ মান 0 হয় না নাকি? আচ্ছা, তাহলে এখানে -1 ছিল, এখন 0 হয়ে গেছে। তাহলে বলতে ইয়ার কত হয়েছে? ও তুল্য সংখ্যা কত? পটাশিয়াম আয়োডাইডের তুল্য সংখ্যা কত? 1। ভেরি গুড। বুঝতে পারছি কিনা? এখন আরো ইজি দিই, একটা ইজি দিই। সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা দেখি বলে দে তো, কত, তুল্য সংখ্যা কত দেখি বলে দে। কত দেখি বলতো? 0 কেন? 0 কেন? তুল্য সংখ্যা না না, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে জারণ সংখ্যা কত, সরি, তুল্য সংখ্যা কত? অবশ্যই 1। অবশ্যই 1। কেন 1? কারণ এই যৌগের ভিতর কি হয়েছে? সোডিয়াম একটা ইলেকট্রন দিছে, ওএইচ একটা নিচে। বুঝতে পারছি? হ্যাঁ, একা থাকলে 0। আর হচ্ছে কি জানো, তুল্য সংখ্যা জারণ সংখ্যা সেম না। হ্যাঁ, তুল্য সংখ্যা জারণ সংখ্যা সেম না। জারণ সংখ্যা হচ্ছে যে ওর যোজনী কতটুকু বা ওর কয়টা ইলেকট্রন এর মধ্যে আছে, উপস্থিত আছে, এটা। আর তুল্য সংখ্যা হচ্ছে যে বিক্রিয়া অংশগ্রহণ করে, মানে বিক্রিয়া যে অংশগ্রহণ করছে, ওই বিক্রিয়া অংশগ্রহণের সময় ইলেকট্রন কি পরিমাণ আদান প্রদান হয়েছে সেটা। বুঝতে পারছি? না না, কখনো নেগেটিভ হয় না, কারণ ইলেকট্রন কয়টা আদান প্রদান করছে এটা নেগেটিভ কেন হয়? হয় 2টা আদান প্রদান করবে, 2টা নিবে। হ্যাঁ, 3টা আদান প্রদান করবে, 3টা আদান করছে বা 3টা প্রদান করছে, এটা তো নেগেটিভ হবে না কখনো। বুঝছিস? যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার জারণ সংখ্যা কিন্তু 0, এটার ওভারঅল জারণ সংখ্যা কত? 0। হ্যাঁ, কারণ কেন, এটা একসাথে আছে না, ওভারঅল জারণ সংখ্যা কিন্তু 0 হয়। কিন্তু তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 1। কারণ এর ভিতর এই যৌগটার ভিতরে কি হয়েছে? সোডিয়াম একটা ইলেকট্রন দিছে, একটা নিচে, ক্লোরিন একটা নিচে। বুঝতে পারছি? ক্লোরিন না, সরি, হাইড্রোক্সাইড, ওএইচ। আচ্ছা, তো পরীক্ষাতে এত ইজি প্রশ্ন দিবে না।
তাই না? পরীক্ষায় তো একটু ঘুরাই দিবে। পরীক্ষায় আসবে অ্যাসিডের তুল্য সংখ্যা। অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে একদম ইজি, একদম ইজি, কিন্তু একটু একটু ব্যতিক্রম থাকবে। কারণ কেন, আমরা কেমিস্ট্রি করতেছি, একটু তো বিলকি জিলকি থাকবেই। হ্যাঁ, অ্যাসিডের তুল্য সংখ্যা। আচ্ছা, অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের তুল্য সংখ্যা একদম ইজি, একদম ইজি। ধর HCl, এখানে বলতো তুল্য সংখ্যা কত? ই সমান কত? 1। সালফিউরিক অ্যাসিড, এখানে তুল্য সংখ্যা কত বলতো? ই সমান কত? 2, তাই না? তার মানে একটা জিনিস খেয়াল করছোস, একটা চোরা পদ্ধতি খেয়াল করছোস, হাইড্রোজেন সংখ্যা যতটুক তুল্য সংখ্যা ততটুক। হাইড্রোজেন একটা আছে, তুল্য সংখ্যা 1 আসছে। হাইড্রোজেন দুইটা আছে, তুল্য সংখ্যা কত আসছে? 2 আসছে। একটা প্যাটার্ন লক্ষ্য করা গেছে না? তাহলে আমরা লিখতে পারি ইয়াতে কি বলে, কোন অ্যাসিডে যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তাই হচ্ছে কি ওই অ্যাসিডের তুল্য সংখ্যা। হ্যাঁ, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন বলতে এটা জাস্ট বইয়ের ভাষায় আর কি, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সহজ ভাষায় বলতে গেলে হাইড্রোজেন সংখ্যা যতটুক তাই। হ্যাঁ, আর একটু বইয়ের ভাষায় বলতে গেলে কোন অ্যাসিডে যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, কোন অ্যাসিডে যতটি যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তাই হচ্ছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা, তাই হচ্ছে ওই অ্যাসিডের কি তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। আচ্ছা, আচ্ছা, এটাকে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কেন বলতেছে, এটা এটা এখন বুঝবি না, যখন 4 নাম্বার চ্যাপ্টার পড়াবো, তড়িৎ রসায়ন পড়াবো তখন বুঝবি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন মানে কি। আচ্ছা, তোকে একটা উদাহরণ দিয়ে নিতে হচ্ছে, তো জিঙ্কের সাথে আমি HCl বিক্রিয়া দেওয়ালাম। হ্যাঁ, তাহলে কি হবে, এসটা আলাদা হয়ে যাবে না, এটা জিঙ্ক ক্লোরাইড হয়ে যাবে না, জিঙ্ক ক্লোরাইড হয়ে যাবে না। তারপর হচ্ছে এখানে আমি যদি ইয়া করি, সমতা করতে সমতা করলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতো, জিঙ্ক হাইড্রোজেনকে লাথি মেরে সরাই দিছে না, লাথি, হ্যাঁ সরাই দিয়ে নিজে বসে গেছে না, এটাকে বলে প্রতিস্থাপিত। হাইড্রোজেন অলওয়েজ প্রতিস্থাপিত হয়। হ্যাঁ, তো সেই জন্য হাইড্রোজেনকে বলা হয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, বুঝতে পারছি? হাইড্রোজেন সবসময় প্রতিস্থাপনীয় হবে না, এটা একটা সিরিজ আছে, লিলি কে কেনা মেগাবার এলোজনে ফিরে নিয়ে সোনা পাবে হাই কুলাঙ্গার হাজি আজ, আজ পিটাবে আমায়। হ্যাঁ, ওখানে হাইড্রোজেন হচ্ছে যে কি মোটামুটি একটু নিচে সারিতে থাকে, তো হাইড্রোজেনকে মোটামুটি সবাই প্রতিস্থাপন করতে পারে, তবে হাইড্রোজেনের নিচেও কিছু থাকে, এমন না যে হাইড্রোজেন সবার নিচে থাকে, বুঝতে পারছি? তো এটা হচ্ছে প্রতিস্থাপন হাইড্রোজেন। আচ্ছা, বুঝাতে পারলাম। এখন কথা হচ্ছে যে আমরা কি বলতেছি, আমরা বলতেছি কেমিস্ট্রি, আর কেমিস্ট্রিতে ব্যতিক্রম থাকবেই, জিলকি জিলকি আচরণ করবেই। এখন হচ্ছে যে দেখি 3টা যোগ লিখে দিব, কয়টা যোগ লিখবো? যোগ লিখবো 3টা। এই 3টা যোগ তোর আজীবন মনে রাখতে হবে, কেমন? কারণ এটা অলওয়েজ গুলাই ফেলবি, আমি জানি অলওয়েজ গুলাই ফেলবি, আর টিচাররা জানে তুই কোন জায়গায় গুলাবি, টিচাররা ওই জায়গা থেকে প্রশ্ন করবে। হ্যাঁ, টিচাররা তো জানে যে বান্দা এই জায়গায় কটকাবে, তো প্রশ্ন করবে ওই জায়গা থেকে। হুম। তাহলে দেখ, প্রথমটা হচ্ছে H3PO4, H3 কি PO4, আরেকটা হচ্ছে H3PO3, আরেকটা হচ্ছে H3PO2। এ দেখ, এখন তুই কেমনে বলবি তুল্য সংখ্যা কত, এখানে তিনোটার হাইড্রোজেন সংখ্যা তো 3টা করে, তাহলে কি তিনোটার তুল্য সংখ্যা 3 হবে? না। তার মানে এখন কি হবে, আর তিনটা যোগই দেখ অনেকটা সেম ক্যাটাগরি না, শুধু অক্সিজেন সংখ্যা চেঞ্জ হচ্ছে, বা স্ট্রাকচার তো সেম, H3PO অমুক, H3PO অমুক, H3PO অমুক, তাই না? এটা শর্টকাট টেকনিক বলে এমসিকিউর জন্য বলতেছি। এমসিকিউ তে আসলে এটা শর্টকাট টেকনিক হচ্ছে যে এই টাইপের যোগ, তুই তো তোর তো মাথায় অন্তত এটা থাকবে, এই 3টা যোগ দেখতে একই, এটা তো মাথায় থাকবে অন্তত, যে হাইড্রোজেন ফসফরাস অক্সিজেন এই 3টা নিয়ে একটা যোগ হইলে স্ট্রাকচারটা সেম থাকে, তাই না? মানে একটা সেম সেম টাইপের স্ট্রাকচার, এই দেখ অনেকে এটা দেখতেও সেম, এটা দেখতেও সেম, এটা দেখতেও সেম, সেম না?
এইটা মনে থাকলে হবে। এটা মনে থাকার পর তোর মাথায় আসতে হবে এখানে যদি অক্সিজেন সংখ্যা 4টা হয় তুল্য সংখ্যা হবে 3, এখানে যদি অক্সিজেন সংখ্যা 3 হয় তুল্য সংখ্যা হবে 2, এখানে যদি অক্সিজেন সংখ্যা 2 হয় তুল্য সংখ্যা হবে কত দেখি, এবার তুই তুই বল তুল্য সংখ্যা কত হবে? 1। বুঝতে পারছি? অক্সিজেন নাম্বার যতটুক তার 1 কম হচ্ছে তুল্য সংখ্যা। হুম, তার মানে আমরা এখানে লিখতে পারি অক্সিজেন সংখ্যা থেকে 1 কম হচ্ছে কি তুল্য সংখ্যা। হুম, 1 কম হচ্ছে যৌগটার তুল্য সংখ্যা, যৌগের তুল্য সংখ্যা। এটা হচ্ছে কি এমসিকিউতে আসলে তুই যেন দেখলেই বুঝে যেতে পারো তুল্য সংখ্যা একটু। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন এটা সিকিউতে আসলে কি করবি? সিকিউতে আসলে তো ব্যাখ্যা দিতে হবে। সিকিউতে আসলে বলবে যে এখানেও প্রতিস্থাপন হাইড্রোজেন সংখ্যা 3, এখানেও প্রতিস্থাপন হাইড্রোজেন সংখ্যা 3, এখানেও প্রতিস্থাপন হাইড্রোজেন সংখ্যা 3, কিন্তু তুল্য সংখ্যা কেন ভিন্ন? তখন সিকিউতে আসলে এটা ব্যাখ্যা দিতে হবে না? তাহলে ব্যাখ্যাটা আমি, তুই যেহেতু মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন তোকে আমি পড়াই বলছি, তাই আশা করি তোর বুঝতে কঠিন হবে না। হ্যাঁ, H3PO4 এখানে লিখবো তিনোটা যোগ এভাবে, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখে দিলেই হবে। হ্যাঁ, H3PO3, H3, আরেকটা কি ছিল PO2, তাই তো? সবসময় মনে রাখবি কেন্দ্রীয় মৌল হচ্ছে এখানে ফসফরাস, এখানে কেন্দ্রীয় মৌল কি ফসফরাস। হ্যাঁ, যোগে যে মৌলের চালন সংখ্যা সর্বোচ্চ তাই হচ্ছে কেন্দ্রীয় মৌল। এটা ইয়াতে পড়াইছি, শঙ্করেন যখন পড়াইছি তখন বুঝিয়ে দিয়েছিলাম। হুম, তো আপাতত তোর এত এত মাথা কাটাতে হবে না, তুই ধরে রাখ কি কেন্দ্রীয় যৌগ কি, কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস। ফসফরাস, ফসফরাস মানে কি যে কেন্দ্রে থাকবে, তাই তো? এখন একটা জিনিস মুখস্থ মুখস্থ বসাই দিবি, একটা জিনিস মুখস্থ বসাই দিবি, 4টা অক্সিজেন আছে না এখানে? 4টা অক্সিজেন থেকে যে কোনো একটা অক্সিজেন এভাবে থাকবে, এভাবে সিঙ্গেল বন্ডে থাকবে, সিঙ্গেল বন্ড সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, ঠিক আছে? এখানে 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন থেকে একটা অক্সিজেন এভাবে থাকবে, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে অক্সিজেন সিঙ্গেল অবস্থায় যুক্ত থাকবে। বুঝতে পারছি? ওর দুইটার মধ্যে একটা এভাবে থাকবে, এই স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসবে না, তিনোটাই সেম। হুম, বাকি আছে কি দেখো, বাকি আছে এখানে অক্সিজেন বাকি আছে 3টা, তাই না? আর 3টা অক্সিজেন বাকি আছে না? তো 3টা, এই যে 3টা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ওকে, আর ওর কয়টা বাকি আছে? ওর ওর একটা অক্সিজেন গেছে আর 2টা বাকি আছে, তাই তো? এই একটা আর আরেকটা, তাহলে আরেক হাত ফাঁকা না? আরেক হাতে কি বসাই দিবি? হাইড্রোজেন বসাই দিবি। হ্যাঁ, আমি বলতেছি, তুই দেখবি যে অটোমেটিক মিলে যাচ্ছে। এখানে অক্সিজেন 2টা, তার মধ্যে একটাতেই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আছে, তাহলে অক্সিজেন বাকি আছে আর একটা, আর 2টা হাত ফাঁকা না? তাহলে এখানে হাইড্রোজেন বসাই দিলাম। একটু ক্লিয়ার কিনা বল? এখন দেখ এখানে হাইড্রোজেন কয়টা আছে? 3টা আছে না? তাহলে 3টা হাইড্রোজেন কি এখানে ফিল আপ করতে হবে না? যোগের মধ্যে বসাইতে হবে। অক্সিজেন 2টা হাত, এটা তো ইয়াতে পড়ে আসছো, ছোটবেলাতেই পড়ে আসছো অক্সিজেন 2 হাত। হ্যাঁ, একটা এটার সাথে, একটা এটার সাথে, আরেকটা এটার সাথে, 3টা হয়েছে? পূরণ হয়ে গেছে কিনা বল? এখানে একটা হাইড্রোজেন ইউজ হয়ে গেছে, তার মানে বাকি আছে আর কয়টা? 2টা না? 2টা, একটা এর সাথে মিলবে আর একটা এর সাথে মিশবে আর কি, শেষ। এখানে কয়টা আছে? এখানে 3টা ছিল, তাই তো? তার মধ্যে 2টা ইউজ হয়ে গেছে আর বাকি আছে আর একটা, শেষ। এটার সাথে ইউজ হয়ে গেছে, ক্লিয়ার? এখন ইয়াতে দেখ, তার মানে একটা অক্সিজেন সবসময় সিঙ্গেল অবস্থায় আছে, এটাই টিক চিহ্ন দিয়ে দেখাইতে হবে। টিক চিহ্ন মানে কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, মূলে পর্যাবৃত্ত ধর্ম যখন রিভাইজ দিবি তখন মনে পড়বে তোর সব। হুম, এখন দেখ তড়িৎ চিহ্নতার কথা পড়াইছিলাম, মনে আছে? কি বলছিলাম? এখান থেকে আর একটা বন্ধনে সবসময় একটা 2টা ইলেকট্রনই থাকে, কেন বলতো? ধর অক্সিজেন আর হাইড্রোজেন একটা বন্ধন গঠন করলো, তাই তো? এখান থেকে অক্সিজেন অক্সিজেন একটা ইলেকট্রন দিবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিবে, তার মানে একটা বন্ধনে সবসময় 2টা ইলেকট্রনের বেশি থাকতে পারে না, কারণ একটা এই পাশ থেকে আসে, একটা এই পাশ থেকে আসে। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এখানে দুইটা ইলেকট্রন আছে না? একটা হাইড্রোজেন দিছে, একটা অক্সিজেন দিছে, তাই তো? এখানেও ঠিক 2টা ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এখানেও 2টা ইলেকট্রন। হ্যাঁ হ্যাঁ, এভাবে, এই যে 2টা শেয়ার হয়েছে, তাই তো?
এই যে আচ্ছা, ছোটবেলায় একটা কথা পড়ায় আসছিলাম আমি তোকে, মৌল পর্যাবৃত্ত ধর্মের চ্যাপ্টারে তড়িৎ কত একটা সিরিজ দিয়েছিলাম যে অক্সিজেন তড়িৎ কত, কত হাইড্রোজেনের কত। ভেরি গুড। যাক যাক যাক, এই যে টেনে নিছে, সবগুলো অক্সিজেন সেম কাজ করবে না? সেম কাজ করছে। এই যে, হ্যাঁ অবশ্যই। এই যে টেনে নিয়ে গেল, সবগুলো টেনে নিয়ে নিল। হুম, এই যে টেনে নিয়ে নিল। এখন দেখতো একটা কথা জিনিস, এটা অক্সিজেন টেনে নেওয়ার পর অক্সিজেন স্লাইটলি নেগেটিভ হয়ে গেছে, হাইড্রোজেন স্লাইটলি পজিটিভ হয়ে গেছে, এগুলো তো জানোস। হুম, কারণ টেনে নিছি এটা যখন বলতে পারছো, তখন এটা যে স্লাইটলি নেগেটিভ হয়ে গেছে, এটা স্লাইটলি পজিটিভ হয়ে গেছে, এটা তো জানার কথাই। হ্যাঁ, এখন দেখ, টেনে নেওয়ার পর অক্সিজেন অনেক বড় বেমানি করছে না এটা? শেয়ার করছে দুইজনেই। হাইড্রোজেন বলছে ঠিক আছে, তোমারও অষ্টপূর্ণ হয় নাই, আমারও হয় নাই, আমি একটা দিই তুমি একটা দাও, দুইজনেই শেয়ার করি, এরকম একটা কথা ছিল তাই না? কিন্তু যখন শেয়ার করে বলছে তখন অক্সিজেন তো বেমানি করে বলছে। কেমন বেমানি? পুরো ইয়ার মতন বেমানি করছে। ইয়া ইয়া বলবো না, মির্জাফর বলবো না, রাজবল্লভ বলবো। কি বলবো? রাজবল্লভ। মির্জাফর, রাজবল্লভ, ঘসেটি বেগম যারা আছে। কারণ মির্জাফর কে বলতো, মির্জাফর হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন তড়িৎ সব থেকে বেশি 4। ফ্লোরিন তড়িৎ মান কত? 4। তো ফ্লোরিন তো অবশ্যই নিজের দিকে টেনে নেবে ইলেকট্রন, ওর সাথে যেই শেয়ার করুক, ওর শক্তি এত বেশি, ইলেকট্রন টানার ক্ষমতা। হ্যাঁ, তা ফ্লোরিন হচ্ছে যদি মির্জাফর হয়, মির্জাফরের পর কি আছে? রাজবল্লভ আছে না? এটা তো বেমান। হ্যাঁ, তো অক্সিজেন হচ্ছে সেকেন্ড রাজবল্লভ, এটা নিয়ে নিছে। এখন শেয়ার করার পর অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন গুলো নিয়ে ফেলছে, এখন হাইড্রোজেন কাছে আর কিছু আছে? ও তো বলছে বাজে, তুই তো বেমান, আমার তো এখানে থেকে লাভ নেই, আমি তো তোকে ছেড়ে চলে যেতে হবে। কারণ ওর তো স্বাভাবিক, ওর তো হাইড্রোজেন ইলেকট্রন ছিল ওই একটা, কারণ হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা এক না? ওইটাও নিয়ে গেছে গা, এখন হাইড্রোজেন কিছু আছে? নাই। তো এখন ওর একটা ইলেকট্রন তো ফিল আপ করা লাগবেই। আগে তো আগে তো অন্তত একটা হইলেও ছিল, এখন তো একটাও নেই, তাহলে এখন সে অন্য কারোর সাথে বিক্রিয়া করতে যাবে না? তো হাইড্রোজেনটা কি? হাইড্রোজেনটা কি হবে? ওর থেকে ছুটে যাবে, আলাদা হয়ে যাবে। ওর থেকে ছুটে যাবে, আলাদা হয়ে যাবে। ওর থেকে ছুটে যাবে, আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কয়টা হাইড্রোজেন সরলো? তিনটা, তাই তো? হ্যাঁ। আর আমরা কি বলছিলাম এসিডের ক্ষেত্রে? কি বলছিলাম? কোনো এসিডে যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন মানে কি? যাকে প্রতিস্থাপন করা যাবে, তাই তো? তার মানে এখানে তিনটা তিনটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা যাবে না, ইজিলি প্রতিস্থাপন করা যাবে না? ভেরি গুড, 500। তাহলে এটা তুল্য সংখ্যা কত হবে? এখানে প্রতিস্থাপন হাইড্রোজেন তিনটা, তার মানে ই সমান 3। আর এখানে প্রতিস্থাপন হাইড্রোজেন কয়টা? দুইটা। আর এখানে প্রতিস্থাপন হাইড্রোজেন কয়টা? একটা। ব্যাখ্যা 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 হয়ে গেছে কিনা বল? দুনিয়া সবই ইজি, বুঝছস? আমি যা পড়াবো সবই ইজি। হ্যাঁ হ্যাঁ, হালকা করে ব্যাখ্যা দিতে হবে, পারবি না? এই যে তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপনীয়, এখানে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপনীয়, এখানে হাইড্রোজেন গুলা স্লাইটলি পজিটিভ হয়ে গেছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড। আর যদি এমসিকিউতে আসে তাহলে তো শর্টকাট টেকনিক শিখিয়ে দিলাম, অক্সিজেন সংখ্যা যতটুক তার থেকে এক কম হচ্ছে তুল্য সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, এটা গেল এসিডের তুল্য সংখ্যা। এটা এটা কি গেল? এসিডের তুল্য সংখ্যা। তার মানে এখন নেক্সট টপিক কি আসবে? ক্ষারের তুল্য সংখ্যা। তাহলে এখন হবে ক্ষারকের তুল্য সংখ্যা। ক্ষারকের তুল্য সংখ্যা একদম ইজি, এর কোনো প্যাচই নেই। ক্ষারকের তুল্য সংখ্যা হচ্ছে একদম ইজি, এটা কোনো প্যাচই নেই। তাহলে ক্ষারকের তুল্য সংখ্যা হচ্ছে কি? ক্ষারক কাদেরকে বলে? যাদের ওএইচ আছে, তাই তো? যাদের ওএইচ থাকে। আর এসিড কাদের বলে? যাদের এইচ থাকে। হুম, যাদের ওএইচ থাকে। এটা হচ্ছে ক্ষারক, এটা হচ্ছে ক্ষারক। যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই আবি যাবি যা আছে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো তো ক্ষারক, কারণ কেন? এগুলো তো ওয়েজ আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, যাদের ওয়েজ থাকে না ওরাও কিন্তু ক্ষার হয়, জানোস তো? এগুলো তো ছোটবেলা থেকে পড়ে আসার কথা।
হ্যাঁ, যেমন অ্যামোনিয়া। হ্যাঁ, যাদের ওএস থাকে না ওরাও কিন্তু ক্ষার হয়। যেমন কি, যেমন হচ্ছে যে এক্সাম্পল হচ্ছে যে অ্যামোনিয়া। হুম, অ্যামোনিয়া। তো তার মানে ক্ষারকের তুল্য সংখ্যা কেমনে নির্ধারণ করব? কোনো একটি ক্ষারকে যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোক্সাইড আয়ন থাকবে তাই হচ্ছে ওই ক্ষারকের তুল্য সংখ্যা। শেষ। বুঝতে পারছি? এক্সাম্পল দিলে ফুল ক্লিয়ার হয়ে যাবে। কোনো একটি ক্ষারকে যতটি যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোক্সাইড, কারণ ওএইচ কে কি বলে? ওএইচ কে হাইড্রোক্সাইড বলে না? যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোক্সাইড আয়ন থাকবে, হাইড্রোক্সাইড আয়ন থাকবে, হাইড্রোক্সাইড আয়ন থাকবে, তাই হচ্ছে ওই ক্ষারকের তুল্য সংখ্যা। তাই হচ্ছে ওই ক্ষারকের তুল্য সংখ্যা। তাই হচ্ছে ওই ক্ষারকের তুল্য সংখ্যা। আচ্ছা, তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যে এখন আমরা দুই ধরনের ক্ষার দেখছি। একটা ক্ষার হচ্ছে যাদের ওয়েস্ট থাকবে, আর একটা ক্ষার হচ্ছে যাদের ওয়েস্ট থাকবে না, তাই না? তো যাদের যাদের থাকবে না ওদেরটা কেমনে বের করবো? তো সবগুলোর সিস্টেম আছে, তো একটা একটা বের করি কেমন? তো এক নম্বর হচ্ছে যাদের ওয়েস্ট আছে, আগে ওদেরটা বের করি। যাদের ওয়েস্ট থাকে, যোগে যতটি ওয়েস্ট থাকবে তাই তার তুল্য সংখ্যা। একদম শর্টকাট, শেষ। যোগে যতটি ওয়েস্ট থাকবে, ওয়েস্ট থাকবে, তাই তার কি তুল্য সংখ্যা, তাই তার তুল্য সংখ্যা। যেমন ভাই এক্সাম্পল দেন। এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। ভেরি গুড, ভেরি গুড। মনটাই খুশি করে দিলি। এখানে ওয়েস্ট কয়টা আছে? একটা আছে, তাহলে তুল্য সংখ্যা কত হবে? এক। হ্যাঁ, তারপর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি বলি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখানে ওয়েস্ট কয়টা আছে? দুইটা আছে, তাহলে তুল্য সংখ্যা কত হবে? দুই। তারপর আমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি, LOH3, তাহলে এখানে তুল্য সংখ্যা কয়টা কয়টা আছে? তিনটা, তাই তো? তাহলে ই সমান কত হবে? এটা এরকম কেন? এই যে ই সমান হবে 3। শেষ। যাদের ওয়েস্ট আছে। এখন যাদের ওয়েস্ট নাই, ওদের কি হবে? ওদেরটা দেখি। যাদের ওয়েস্ট থাকে না, যাদের ওয়েস্ট থাকে না, তাহলে কি হবে? যতটি H প্লাস গ্রহণ করতে পারে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। যতটি কি H প্লাস গ্রহণ করতে পারে। H প্লাস ছাড়ে কি অ্যাসিড না? আর ক্ষার হচ্ছে H প্লাস গ্রহণ করে। হ্যাঁ, যতটি H প্লাস গ্রহণ করতে পারে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। আচ্ছা, ছোটবেলা থেকে একটা যৌগ দেখে আসতেছি। অ্যামোনিয়া, অ্যামোনিয়ামে পরিণত হয়, তাই না? NH4 এ। তার মানে ও কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, কয়টা প্রোটন গ্রহণ করছে? একটা একটা। কারণ আগে তো তিনটা ছিল, এখন একটা গ্রহণ করে অ্যামোনিয়াম হয়েছে। এটা হচ্ছে অ্যামোনিয়া, ওটা হচ্ছে অ্যামোনিয়াম। জানোস না এটা? এটা হচ্ছে অ্যামোনিয়া, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যামোনিয়াম। তাইলে প্রোটন গ্রহণ করছে কয়টা? একটা। তাইলে আমরা বলতে পারি ও তুল্য সংখ্যা কত? ই সমান 1। শেষ। বুঝতে পারছি? এই গেল হচ্ছে যে কার তুল্য সংখ্যা? ক্ষারকের তুল্য সংখ্যা। এখন হচ্ছে যে লবণের তুল্য সংখ্যা। লবণ, লবণের তুল্য সংখ্যা। আচ্ছা, লবণ কি? একটা বিখ্যাত লবণের নাম বলতো। সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এখানে সোডিয়াম কি? সোডিয়াম ধাতু না? আর ক্লোরিন কি অধাতু না?
ক্লোরিন হচ্ছে অধাতু। কারণ আমরা কি জানি গ্রুপ 1 থেকে 3 এর মধ্যে যারা থাকে ওরা হচ্ছে ধাতু, আর গ্রুপ 13 থেকে 20 এর মধ্যে যারা থাকে ওরা অধাতু। 20 বলতেছি 18 মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখ কি বলে, এখানে তুল্য সংখ্যাটা অনেকভাবে মনে রাখতে পারো। আর মনে রাখার সিস্টেম হচ্ছে আমি একটা শিখাই দিই। ধাতুর সংখ্যা, ধাতুর সংখ্যা ইন্টু ধাতুর চার সংখ্যা, ইন্টু ধাতুর কি চার সংখ্যা, ধাতুর চার সংখ্যা, ধাতুর চার সংখ্যা। এটা একদম ইজি। মানে আমার এটা দিছি কারণ কেন জানো, সেটা দিচ্ছে তুই তো বলতে পারতিস সোডিয়াম একটা ইলেকট্রন দিচ্ছে, ক্লোরিন একটা দিচ্ছে, তার মধ্যে তুল্য সংখ্যা এক হবে, এটা আমি দেখতেই পারতেছি, তাই না? কিন্তু সব ক্ষেত্রে খাটে না, সব ক্ষেত্রে খাটে না। মাঝে মাঝে কঠিন প্রশ্ন যদি আসে তখন এই সিস্টেমটা ফলো করবি, ঠিক আছে? তাহলে সবসময় এই সিস্টেমটা ফলো করলে দেখবি যে অলওয়েজ আনসার সঠিকটা আসতেছে। হ্যাঁ, তো এখানে ধাতুর সংখ্যা কত? এক। ধাতুর চার সংখ্যা কত? এক, কারণ সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, এখানে চার সংখ্যা কত? এক না? তাহলে এখানে ই সমান হবে, ই সমান হবে ধাতু 1 ইন্টু 1, তাহলে কত? 1। তাহলে আরেকটু উদাহরণ দিই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এখানে ই সমান কত? 1 ইন্টু ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম চার্জ কত? 2 না? কারণ কেন, ম্যাগনেসিয়াম এভাবে থাকে না, ম্যাগনেসিয়াম 2 প্লাস, কারণ ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দিছে বলে দুটো ইলেকট্রনকে গ্রহণ করার জন্য দুটো ক্লোরিন লাগছে, তাই না? তাহলে এখানে কত হবে? তাহলে 2। তাহলে এই লবণের তুল্য সংখ্যা কত? 2। বুঝতে পারছি? এটা 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 গেল লবণের তুল্য সংখ্যা। এরপর হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, না, জ্ঞান মূলকে আসবে তুল্য সংখ্যা কাকে বলে ওটা তো লিখে দিছি, আমি লিখে দিছি না? আচ্ছা, তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে এমসিকিউতে আসে, যে একটা যৌগ দিয়ে দিবে, ধর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বলবে যে এটা তুল্য সংখ্যা কত, অপশন এ 1 2 3 4, তো বলতে হবে। তারপর হচ্ছে যে লবণের তুল্য সংখ্যা গেল, এখন হচ্ছে ধাতু আর অধাতুর তুল্য সংখ্যা। হুম, ধাতু ও অধাতুর তুল্য সংখ্যা। ধাতু ও অধাতুর তুল্য সংখ্যা। আচ্ছা, ধাতু ও অধাতুর তুল্য সংখ্যা। ধাতু কোনগুলো? যেমন ম্যাগনেসিয়াম, তাই না? ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত? তুই চোখ বন্ধ করে বল। 2। হ্যাঁ, তারপর সোডিয়াম যদি বলি, সোডিয়ামের তুল্য সংখ্যা কত? 1। আমি যদি অধাতুর কথা বলি, জিঙ্কের তুল্য সংখ্যা কত? 2। পাঁচশো কেন পাঁচশো? কারণ আমরা কি জানি জিঙ্ক 2 প্লাস 5, তাই না? কপারের তুল্য সংখ্যা কত দেখি বলতো? 2। ভেরি গুড, কারণ কপার 2 প্লাস হয়, তাই না? আচ্ছা, তার মানে একটা জিনিস খেয়াল করলাম যে ধাতু আর অধাতুর তুল্য সংখ্যা যদি নির্ণয় করতে চাই, ই সমান হচ্ছে যে ই সমান হচ্ছে যে কি বলে, যোজনী বা চার সংখ্যা, যোজ্যতা বা যোজনী, যোজ্যতা বা যোজনী। তাহলে ধাতু অধাতুর তুল্য সংখ্যাও শেষ। হ্যাঁ, তো এই গেল তুল্য সংখ্যার যাবতীয় টপিক, তুল্য সংখ্যা টপিকটাই শেষ। হুম, এখন হচ্ছে আমরা পড়বো তুল্য সংখ্যা, কিন্তু আজীবন কাজে লাগবে। তড়িৎ রসায়ন যখন পড়াবো, তারপর পরিবেশ রসায়ন যখন পড়াবো, দেখবি যে সবগুলোতে তুল্য সংখ্যা লাগতেছে। হুম, এখন হচ্ছে যে দ্রবণ ও তার ঘনমাত্রা। এখন কি বলবো? দ্রবণ ও তার ঘনমাত্রা। দ্রবণ ও তার ঘনমাত্রা। ঘনমাত্রার ভিত্তিতে দ্রবণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এমন চোরা চোরা টেকনিক শিখিয়ে দিব। আমার পড়ানোর স্টাইলটা দেখছো, সবগুলাতে আমি সহজভাবে পড়াই দিই। হ্যাঁ, দেখবি বই খোলার দরকারই নেই। হ্যাঁ, ঘনমাত্রার ভিত্তিতে দ্রবণকে 2 ভাগে ভাগ করা যায়। দ্রবণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। ঘনমাত্রার ভিত্তিতে দ্রবণকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি প্রমাণ দ্রবণ, এক হচ্ছে প্রমাণ দ্রবণ, 2 হচ্ছে কি অপ্রমাণ দ্রবণ।
হুম, আবার এটাকে অপমান দ্রবণ বলে দিস না, অপমান করতেছে নাকি ওইখানে, এটা হচ্ছে অপ্রমাণ দ্রবণ। একটু ক্লিয়ার? এখন কথা হচ্ছে প্রমাণ দ্রবণ কারা, অপ্রমাণ দ্রবণ কারা। হ্যাঁ, সংজ্ঞা আছে। কথা হচ্ছে প্রমাণ দ্রবণ কারা আর অপ্রমাণ দ্রবণ কারা। প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে প্রমাণ দ্রবণ বলে। হ্যাঁ, যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় বা দেওয়া থাকে। হ্যাঁ, যায় বা দেওয়া থাকে। আচ্ছা, দেওয়া থাকে এটা কিন্তু চোরা পদ্ধতি, তুই শুধু লিখবি যে যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে প্রমাণ দ্রবণ বলে, এই সংজ্ঞাটা এতটুকু ক্লোজ করবি, ঠিক আছে? আর দেওয়া থাকে এটা চোরা পদ্ধতি, আমি দেখাবো। এটা হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি সব, চোরা পদ্ধতি। আর অপ্রমাণ দ্রবণ কি, যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় না। হ্যাঁ, যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় না। সংজ্ঞা এখানে ক্লোজ। হ্যাঁ, বা চোরা পদ্ধতি কি, দেওয়া থাকে না। হ্যাঁ, দেওয়া থাকে না। প্রশ্নের মধ্যে যেটা দ্রবণ ঘনমাত্রা দিয়ে দিছে ওই দ্রবণটা প্রমাণ দ্রবণ, যেটা ঘনমাত্রা দিয়ে দেয় নাই এটা কি, অপ্রমাণ দ্রবণ। শেষ। হুম, এখন এখান থেকে আচ্ছা একটা প্রশ্ন সলভই করে ফেলি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন, নিচের কোনটি প্রমাণ দ্রবণ? নিচের কোনটি প্রমাণ দ্রবণ? প্রমাণ দ্রবণ, আমি কি বলছি, প্রমাণ দ্রবণ হচ্ছে ঘনমাত্রা দেওয়া থাকবে, তাই তো? ঘনমাত্রার ইয়া কি বলতো, একক কি বলতো? বড় হাতের, বড় হাতের এম, তাই না? যেটাকে মোলার বলে আর কি, মোলার। আচ্ছা, দেখি এবার তুই সলভ কর। আমি অপশন এ, বি, সি, ডি রাখলাম। অপশন এ তে দিলাম আমি 2 মোল সালফিউরিক অ্যাসিড। অপশন 2 তে দিলাম 2 মোলার সালফিউরিক অ্যাসিড। অপশন 3 এ দিলাম 2টি সালফিউরিক অ্যাসিড। অপশন 4 এ দিলাম 5 মোল সালফিউরিক অ্যাসিড। দেখি বল কোনটা, অপশন কোনটা হবে? 2 মোলার সালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছি? এটাই হচ্ছে প্রমাণ দ্রবণ। তো আমি বলছিলাম চোরা পদ্ধতি কি, যেটা ঘনমাত্রা দেওয়া থাকবে আর কি, এই যে দেওয়া তো আছে এটারই ঘনমাত্রা, এগুলো তো ঘনমাত্রা না। মোল কি ঘনমাত্রা? চোরাতের মোল, মোল পার লিটার হচ্ছে ঘনমাত্রা, মোল পার লিটারকে বড় হাতের এম দিয়ে লিখে। তাহলে একটু তো ক্লিয়ার আশা করি। এখন প্রমাণ দ্রবণকে আবার 2 ভাগে ভাগ করা যায়। তাকে প্রমাণ দ্রবণকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা ভাগের নাম হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, এটাকে এভাবে বলি না, প্রমাণ দ্রবণে আমরা প্রমাণ দ্রবণ বলতে কি থাকি, কি জানি, যাদের ঘনমাত্রা দেওয়া আছে তারাই প্রমাণ দ্রবণ, তাই না? তাহলে এখন ঘনমাত্রা দেওয়া থাকলে এটা প্রমাণ দ্রবণ হয়ে যাচ্ছে। এখন ঘনমাত্রা তো ফিক্সড হতে পারে, ফিক্সড মানে কি, ঘনমাত্রা চেঞ্জ হবে না ওই দ্রবণটার। হ্যাঁ, আবার এমনও তো হতে পারে ঘনমাত্রা চেঞ্জ হবে সময়ের সাথে সাথে, তাই না? মোট কথা ঘনমাত্রা দেওয়া আছে, এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। এখন ঘনমাত্রা দেওয়া আছে সেজন্য এটা প্রমাণ দ্রবণে গেছে। এখন প্রমাণ দ্রবণকে আবার 2 ভাগে ভাগ করা যাচ্ছে না, ঘনমাত্রা যে দেওয়া আছে ওই ঘনমাত্রা কখনো চেঞ্জ হবে না, ফিক্সড। তার মানে এটা ঘনমাত্রা ফিক্সড, এ এ এ এ ধরনের একটা হচ্ছে প্রমাণ দ্রবণ, আর ঘনমাত্রা চেঞ্জ হবে এটা আরেক ধরনের প্রমাণ দ্রবণ, তাই না? ঘনমাত্রা ফিক্সড, যাদের ঘনমাত্রা ফিক্সড থাকে তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাদেরকে কি বলা হয়? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর ঘনমাত্রা চেঞ্জ হয় এদেরকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। হুম,
কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রমাণ দ্রবণ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রমাণ দ্রবণ। হ্যাঁ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, তাহলে এখন প্রমাণ দ্রবণের প্রকারভেদ। প্রমাণ দ্রবণের প্রকারভেদ। প্রমাণ দ্রবণের প্রকারভেদ। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ছিল, তাই তো? প্রাইমারি এখানে লিখি, সেকেন্ডারি। আচ্ছা, সেকেন্ডারিটা পরে লিখি, টুকটুকে আটাইতে পারি দেখি। এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিন্তু সংজ্ঞা আসে। হ্যাঁ, তো সংজ্ঞাটা কি হবে? যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। সংজ্ঞাটা আসলে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এত বুঝে বুঝে মুখস্থ করার কিছু নেই, আমি যা বলবো তা। হ্যাঁ, যেটা যে জিনিস সহজভাবে বোঝা যাচ্ছে সেই জিনিস কঠিন ভাবে পড়ার দরকার আছে। সংজ্ঞাটা জাস্ট মুখস্থ। যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং বাইরের উপাদান দ্বারা আক্রান্ত হয় না। বাইরের উপাদান দ্বারা আক্রান্ত হয় না। কারণ কেন? আমরা ঘনমাত্রা ফিক্স বলে দিছি না? তো উপাদান দ্বারা যদি আক্রান্ত হয়ে যেত তাহলে তো বিক্রিয়া করে বলতে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যেত। বাইরের উপাদান দ্বারা আক্রান্ত হয় না, আক্রান্ত হয় না, হয় না। সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়, কমা সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়, সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়। প্রমাণ দ্রবণ কি করা যায়? প্রস্তুত করা যায়। তার প্রস্তুত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। প্রস্তুত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা, প্রমাণ দ্রবণের ঘনমাত্রা কি থাকে? দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। কারণ ফিক্স বলছিলাম, প্রাইমারি মানে কি ফিক্সড, অপরিবর্তিত থাকে। তাহলে তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। সংজ্ঞার থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ, আমি আসতেছি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে, পদার্থ বলে। আরে পদার্থ বলে। ওকে, এখন আমি সংজ্ঞায় আসি, এক্সাম্পলে আসি। এক্সাম্পলে আসি। এক্সাম্পল হচ্ছে যে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। তারপর হচ্ছে যে কি, তারপর হচ্ছে H2C2O4, H2C2O4। তারপর হচ্ছে যে, আচ্ছা, H2C2O4 এর পর কমা না, এটা ফুল স্টপ হবে। ফুল স্টপ মানে একই যৌগ লিখতেছি কিন্তু। হ্যাঁ, 2 পানি, 2 মোল পানি, কমা। হ্যাঁ, কমা দিলাম, বুঝতে পারছি? এটা গেল একটা যৌগ। তারপর হচ্ছে K2Cr2O7, এটা গেল কি আরেকটা যৌগ, কমা। তারপর হচ্ছে Na2C2O4 ডট 2 মোল পানি। এখন কথা হচ্ছে যে এই এক্সাম্পল গুলো বেশিরভাগ কোথায় আসে বলতো? এমসিকিউতে আসে, যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এমন জোড়া টেকনিক শিখাই দিব, দেখবি তো।
এবার আমরা একটা কাজ করি, আমরা এখানে আবার আসবো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি সেটা দেখে দিই। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সংজ্ঞাটা আমি আর লিখতেছি না, কারণ এই সেম সংজ্ঞাই হবে। হ্যাঁ, শুধু কি হবে বলতো, শুধু থাকে না। ভেরি গুড, তাহলে কপি করলাম, আমি এটা ওই পৃষ্ঠায় নিয়ে গেলাম, টেস্ট করলাম। শুধু ওই জিনিসটা না, বরং আরো কিছু ইয়ে আছে, আরো কিছু ইয়ে আছে, আমি তোকে বলি। যেমন আমি কোন 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 জায়গায় বুঝতে হবে, যেসব কঠিন পদার্থ রাসায়নিক পদার্থ, যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতির বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় লিখছি, কি হবে, পাওয়া যায় না। হ্যাঁ, কি হবে, পাওয়া যায় না। তারপর হচ্ছে বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, তার মানে কি হবে, আক্রান্ত হয় মাঝে মাঝে। হ্যাঁ, আক্রান্ত আক্রান্ত হয়। এখন হয়ে গেলে কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো প্রাইমারি আমরা কি বলছিলাম, প্রমাণ দ্রবণ দুই প্রকার, একটা হচ্ছে ঘনমাত্রা চেঞ্জ হয়, একটা হচ্ছে চেঞ্জ হয় না। তো আমরা তাহলে সেকেন্ডারিটা কি, চেঞ্জ হয় যেটা, তাই না? তাহলে আক্রান্ত হয়। তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে যে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় না। হ্যাঁ, যায় না, যায় না। তারপর হচ্ছে প্রস্তুত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে না। শেষ। বা এটাকে একটু সুন্দর করে লিখি, সবগুলোতে শুধু না না করে দিলে হবে না। প্রস্তুত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। হ্যাঁ, একটু সুন্দর করে লিখে দিই, ঘনমাত্রা সময়ের সময়ের সাথে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। তাহলে এর কি সেকেন্ডারি, তাই তো? আমি এটা একটু সুন্দর করে ওই পাশে নিয়ে যাই। এখন ক্লিয়ার না? তাহলে সেকেন্ডারি পদার্থের এক্সাম্পল কি? এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে KMnO4, KMn কি, O4, তারপর হচ্ছে যে সোডিয়াম থায়োসালফেট, হয়ে গেল Na2S2O3 ইন্টু 5 মোল পানি, 5 মোল কি, পানি। হুম, তারপর হচ্ছে যে আমি যেভাবে লিখতেছি এভাবে লেখ, KCl, সোডিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু নিচে নিচে লিখছি দেখছো, একটা নিচে একটা লিখছি, সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে PCl5, PCl5। এখন কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো বেশিরভাগ এমসিকিউতে আসে, যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন তুই যখন সবগুলো পড়বি তোর তো মনে থাকবে না, থাকবে, গুলেবেলটাই স্বাভাবিক, সেকেন্ডারির সাথে প্রাইমারি, প্রাইমারির সাথে সেকেন্ডারি গুলেবেল স্বাভাবিক না? তো এটা, তো এটা মনে রাখার সিস্টেম কি বলতো, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে যে যোগের মধ্যে যদি সি নামক ওয়ার্ডটা থাকে, কি নামক ওয়ার্ডটা থাকে, সি নামক ওয়ার্ড, দেখতো আছে কিনা এখানে, এই যে সি পাইছস, তারপর দেখ সি পাইছস, সি বলতে কি কার্বন বোঝাচ্ছি না, সি মানে যে কোনো সি ওয়ার্ড হইতে পারে, যেমন এখানে ক্রোমিয়াম, ক্রোমিয়ামে কিন্তু সি ওয়ার্ডটা আছে, তাই না? সি ওয়ার্ডটা থাকলেই হবে, এই যে সি ওয়ার্ডটা আছে, এই যে সি ওয়ার্ডটা আছে, এটা তো পুরাটা একটা যৌগ, বুঝছ নাই? এটা পুরাটা একটা যৌগ না, তো এই পাশে সি থাকতে হবে কেন, একসাথে থাকলেই তো হচ্ছে এক পাশে। হ্যাঁ, তো যেখানে সি থাকিবে সেখানে এটা কি হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। হুম, একদম ইজি করে দিয়েছি না? তাহলে টেকনিক, টেকনিক কি, সব তো নোট করে দিচ্ছি। টেকনিক হচ্ছে যে যাদের সাথে সি থাকবে, সি ওয়ার্ডটা থাকবে, তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যাদের সাথে সি ওয়ার্ডটা থাকবে, সি ওয়ার্ড থাকবে, তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ, কিন্তু এক্সেপশনাল আছে, একমাত্র ক্লোরিন থাকলে, কি থাকলে, ক্লোরিন থাকলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না। হুম, এখন ক্লোরিন ওয়ার্ডটাতে তো কি আছে, এক্সেপশন ই আছে না, সি আছে না? তাহলে এটা কি আমরা ইয়া বলতে পারবো, প্রাইমারি স্ট্যান্ডার্ড বলতে পারবো?
বলতে পারবো না। এক্সেপশন হচ্ছে শুধু ক্লোরিনের ক্ষেত্রে। এক্সেপশনটা কি? শুধু ক্লোরিনে। ক্লোরিন ক্লোরিন হচ্ছে যে ক্লোরিন হচ্ছে কি সেকেন্ডারি। ক্লোরিন হচ্ছে কি? ক্লোরিন যেখানে থাকবে সেটা আমরা চোখ বন্ধ করে কি বলে থাকবো? সেকেন্ডারি। তাহলে ওই যে এখানে দেখ সিরিয়ালি লিখছি, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ফসফরাস ক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, এগুলো কি? এগুলো সবগুলো কি সেকেন্ডারি। বুঝে গেল স্যার? কখনো ভুল হবে এগুলা? তাহলে এই গেল হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রমাণ দ্রবণ, অপ্রমাণ দ্রবণ, এগুলা, তাই তো? তাহলে এবার হচ্ছে আমরা নতুন টপিকে যাচ্ছি। কোথায় গেল? হ্যাঁ, এখন আমরা যাব দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি। আমরা এখন হচ্ছে চ্যাপ্টারে 25% ঢুকছি। চ্যাপ্টারে কত পার্সেন্টে ঢুকছি? 25%। এখন 25 থেকে 50% পর্যন্ত পড়বো আর কি, দেখি কয়দিন যায়, 2-3 দিন লাগবে আর কি। হ্যাঁ, কিন্তু 50 থেকে আবার 75 অনেক দিন সময় লাগবে। হুম। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি। আমার থেকে তো লাইন আছেই, হয়ে গেল। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি। আচ্ছা, দ্রবণের ঘনমাত্রা প্রকাশ। দ্রবণের ঘনমাত্রা কি? প্রকাশ। দ্রবণের ঘনমাত্রা অনেকভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে যেটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি, মোলারিটি। মোলারিটি মোলারিটি যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, তাই না? মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করে? আমি ইংলিশে লিখে দিচ্ছি মোলারিটি। মোলারিটি এটাকে এস দ্বারা প্রকাশ করে না? এস, ওই যে মনে নেই এন ইজ ইকুয়াল কি এস বাই বি নাকি? সরি সরি, এস ইকুয়াল হচ্ছে এন বাই বি। হ্যাঁ, তাহলে এন ইজ ইকুয়াল এস এস বি, মনে নেই? তাহলে এস দ্বারা প্রকাশ করে, যেটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। আচ্ছা, তারপর হচ্ছে এটা এটা গেল মোলারিটি। তারপর হচ্ছে কি নরমালিটি। এরপর কি নরমালিটি। নরমালিটির মাধ্যমে প্রকাশ করা যায়। নরমালিটি। নরমালিটিকে কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে। তারপর হচ্ছে মোলালিটি। মোলারিটি একটা, মোলালিটি একটা, মোলালিটি একটা, মোলালিটি একটা, এটাকে বলা হয়, এটাকে ইংলিশে বলি মোলালিটি। এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এম দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এম দ্বারা। তারপর হচ্ছে যে পিপিএম, পিপিএম, পিপিবি, পিপিটি, এদেরকে প্রকাশ করা হয় এদের মাধ্যমে। তারপর হচ্ছে যে এটা তো মানে পড়ায় আসছি, এটা পড়ায় আসছি ইয়ার পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ, এগুলো পড়াইছিলাম। পার্সেন্টেজ অফ ভি বাই ভি পড়ায়নি? পার্সেন্টেজ অফ ভি বাই ভি, তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ডাব্লিউ, এদের মাধ্যমে গণমাত্রা প্রকাশ করা যায়। তা এখন এখান থেকে এমসিকিউ আসে, একটা এমসিকিউ আসে যে, এমসিকিউ না সিকিউ আসে, সিকিউ আসে। তো আমরা সিকিউ আসা পর্যন্ত একটা কাজ করি, যদি এমসিকিউতে আসে শর্টকাট একটা টেকনিক শিখে যায়। ওকে, মোলারিটি যেটা আছে এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, মানে কি টেম্পারেচার চেঞ্জ করলে মোলারিটিটাও চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছি? নর্মালিটি যেটা আছে এটাও কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে। মোলালিটি যেটা আছে এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, এটা টেম্পারেচার উপর কি ডিপেন্ড করে না। বুঝতে পারছি? তো এরপর হচ্ছে আমাদের একটা জিনিস করতে হবে, ব্লাড। আমাদের রক্তের আছে না, রক্তের দ্রবণ, ব্লাড দ্রবণ আর কি, ব্লাড দ্রবণ।
তো রক্তের দ্রবণের মধ্যে ঘনমাত্রা আবার অন্যভাবে হিসাব করা হয়, রক্তের দ্রবণের মধ্যে ঘনমাত্রা আবার অন্যভাবে হিসাব করা হয়। তখন একটা হিসাব করা হয় মিলিমোল পার লিটার হিসাব করা হয়, একটা মিলি মোল পার লিটার একটা হিসাব করা হয়, আরেকটা হিসাব করা হয় মিলিগ্রাম পার ডেসিলিটার হিসাব করা হয়। এটা আমরা যখন রক্ত পড়বো তখন, হ্যাঁ একটু পরে আসবে। একটা হচ্ছে মিলিমোল পার লিটার হিসাব করা হয়, একটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার হিসাব করা হয়। তাহলে ঘনমাত্রা কতভাবে প্রকাশ করা যায়, কতভাবে কত জায়গায় হিসাব করা হয় এটা তো বুঝছো। আমরা মোলারিটি হিসাব করতে পারি, আমরা মোলালিটি হিসাব করতে পারি, আমরা নরমালিটি হিসাব করতে পারি, আমরা পিপিএম হিসাব করতে পারি। কিন্তু আমাদের রক্তের যে দ্রবণ আছে এটা সবসময় দুইটা উপায় হিসাব করতে হয়। একটা হিসাব করতে হয়, একটা হচ্ছে মিলিমোল পার লিটারে, একটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটারে। বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে আমরা প্রথমে মোলারিটিতে আসি। কিসে আসবো? মোলারিটি। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে, প্রশ্ন আসে যে মোলারিটি কেন তাপমাত্রার উপর মানে ডিপেন্ড করে। হুম, তাহলে আমরা আগে সংজ্ঞাটা পড়ি। সংজ্ঞার মধ্যে যেহেতু আমরা জানি মোলারিটি অবশ্যই তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কেন করে এটা আমি পরে বলবো, কিন্তু এটা তো একটু একটু তো জানছি ডিপেন্ড করে। তো একটু যখন জানছি ডিপেন্ড করে, তাই মানে সংজ্ঞার মধ্যে তাপমাত্রার কথাটা অবশ্যই বলা লাগবে না, অবশ্যই উল্লেখ করে দিতে হবে না নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ তাপমাত্রা চেঞ্জ করলে তো এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাই বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। এটা তো ছোটবেলায় পড়ে আসছো না? প্রতি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাই তার ঘনমাত্রা, তাই না? প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে বা প্রতি মোল দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। হ্যাঁ, আমি এভাবে লিখলাম, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা। একটু ক্লিয়ার কিনা? দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। এখন কথা হচ্ছে, একটা বিখ্যাত কথা এখানে বলা আছে যে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, এই কথাটা না লিখলে তোকে ডাইরেক্ট জিরো ধরে দিবে। হ্যাঁ, আর সেজন্য মাঝামাঝি মোলারিটির সংজ্ঞাটাও আসে। তো পোলাপাইন ভাবে যে কি জানোস, পোলাপাইন ভাবে যে আরে এটা কি প্রশ্ন করলো, আমি তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ও কি বলে, প্রতিটা দ্রবণে যত মন্ত্র দ্রবীভূত থাকে তাকে মোল সংখ্যা বলে। টিচারও কি করে, আরে তুমি তো পাঁচশো সব, সেজন্য তোমাকে দিলাম শূন্য। হ্যাঁ, অবশ্যই কি বলতে হবে, নির্দিষ্ট তাপমাত্রার কথাটা উল্লেখ থাকতে হবে। এখন কথা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রার উপর কেন ডিপেন্ড করে, তাই তো? আমরা কি জানি, আমরা জানি যে n is equal, আমরা সরাসরি লিখি as is equal n by p, তাই তো? প্রতি লিটার দ্রবণ যত মোল দ্রবীভূত থাকে, এখানে n টা কি, n হচ্ছে মোল সংখ্যা, মোল, আর p হচ্ছে কি আয়তন। তো আয়তন মানে কি লিটার, আর কি লিটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটু পরিচয় দিয়ে দিই। n is equal এখানে কি, n is equal হচ্ছে যে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, দ্রবীভূত দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, মোল সংখ্যা। আর ভিটা কি, ভিটা হচ্ছে যে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। দ্রবণ আর দ্রাবক বুঝছ তো, দ্রবণের আয়তন। আচ্ছা, ওকে, এখন একটা জিনিস খেয়াল কর। আচ্ছা, আমি এটা কিভাবে বুঝাবো, এটা পাত্র আঁকি, এখানে জায়গা নেই তো আমি পরে পেজে যাচ্ছি, তাহলে পরে পেজে যাই, একটা পাত্র নিই, একটা পাত্র নিলাম না, এই যে একটা পাত্র নিলাম, এত বড় দরকার নেই, নিলাম। পাত্রের মধ্যে, পাত্রের মধ্যে কি থাকে, ধর এখানে দ্রবণ আছে, এখানে কি আছে, দ্রবণ আছে, এই যে দ্রবণ আছে। তো দ্রবণের মধ্যে ধরলাম বি লিটার দ্রবণ আছে, কয় লিটার আছে, বি লিটার। তো দ্রবণ বলতে কি বোঝায়, তার মানে বি পরিমাণ দ্রব আছে প্লাস বি পরিমাণ দ্রাবক আছে, তাই তো? কারণ দ্রব আর দ্রাবক মিলে দ্রবণ হয় না। যেমন চিনি আর পানির কথা চিন্তা কর, চিনি হচ্ছে দ্রব, পানি হচ্ছে দ্রাবক, তো দুইটা মিশ্রিত হয়ে শরবত হচ্ছে দ্রবণ, তাই না?
কারণ আমরা কি জানি দ্রব সমান হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। তার মানে ওখানে দ্রবেরও একটা আয়তন, নির্দিষ্ট পরিমাণ আয়তন এখানে দ্রবীভূত আছে, আর দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, তাই তো? এখন একটা কথা চিন্তা কর, আমি যদি হিট দিই, আমি যদি কি দিই, হিট দিই, হিট, হিট, তাপ, তাপ দিই, এই যে তাপটা বাড়াই দিই, ভেরি গুড। তাহলে কিছু পরিমাণ দ্রাবক কি হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে না? দ্রাবকগুলো বাষ্পীভূত হয়ে যাবে না? এই যে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এই যে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, কি কি বাষ্পীভূত হচ্ছে? দ্রাবক বাষ্পীভূত হচ্ছে, দ্রাবক বাষ্পীভূত হচ্ছে, দ্রব তো বাষ্পীভূত হবে না। চিনি কি বাষ্পীভূত হবে? না, দ্রাবক বাষ্পীভূত হচ্ছে, দ্রাবক বাষ্পীভূত হচ্ছে। একটু ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি ঘটলো? ব্যাপারটা আমরা একটা যদি ফ্লো চার্টের মাধ্যমে দেখাই, আমরা শুরুতে হিট বাড়াই দিছি, তাই তো? হিট বাড়াই দিছি, এই যে হিট বাড়াই দিলাম। হিট বাড়াই দেওয়ার কারণে কি হয়েছে? হিট বাড়াই দেওয়ার কারণে দ্রাবক যা ছিল, ভি দ্রাবক যা ছিল তা একটু কমে গেছে, তাই তো? দ্রাবক কমে গেছে না? কমে গেছে কিনা বল? আর ভি দ্রাবক যদি কমে যায়, ভি দ্রবণও কমে যাবে না? কারণ এখন আগে যে পরিমাণ পানি ছিল শরবতটাতে, এখন তো ঠিক সেম পরিমাণ পানি থাকবে না। এখন ভি দ্রবণ কি হয়েছে, ভি দ্রবণও কমে গেছে, কমে গেছে। তো কমে যাওয়ার ফলে ঘনমাত্রা বেড়ে গেছে। কি বেড়ে গেছে? ঘন, ঘনমাত্রা বেড়ে যাবে না? কেন? আমরা কি জানি, প্রতি লিটার দ্রবণে যে মোল দ্রব দ্রবীভূত থাকে, হ্যাঁ, প্রতি লিটার দ্রবণে যে মোল দ্রব দ্রবীভূত থাকে, এটাকে আমরা কি বলি, ঘনমাত্রা বলি, তাই তো? এখন দাঁড়া, এখন আমি এটা কেমনে বুঝাই। হুম, আচ্ছা, আমরা কি জানি n is equal, সরি, s is equal n by p, n by p, তাই না? এটা একটু আগে দেখে আসছি না? তাহলে দেখ, আমরা বলতে পারি যে s সমানুপাতিক 1/p, যখন মোল সংখ্যা সমান থাকবে। মোল সংখ্যাটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিছি, মোল সংখ্যাটা এখন কনস্ট্যান্ট ধরে এটা সমানুপাতিক চিহ্ন হয়ে গেছে। হুম, মোল কনস্ট্যান্ট ধরে সমানুপাতিক চিহ্ন হয়ে গেছে। এখন তার মানে কি, ব্যস্তানুপাতিক, ভি বাড়লে এস কমবে, বি কমলে এস বাড়বে। তার মানে এখানে কি হয়েছে, বি কমছে, তার মানে এস বাড়বে। বি বাড়লে এস কমতো, তার মানে কি তাপমাত্রার সাথে কি ঘনমাত্রা একটা সম্পর্ক পাইছি কিনা? তাপমাত্রা চেঞ্জ করলে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমি এটা লিখে দিই, কারণ, কারণ এস সমানুপাতিক 1/p, যখন এন কনস্ট্যান্ট, এন কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। প্রমাণ হয়ে গেছে? তাহলে এটা পরীক্ষার খাতে ব্যাখ্যা করতে পারবি না? তার মানে টেম্পারেচার মানে কি, টেম্পারেচার মানে তো হিট, তাই না? তার মানে আমরা একটা কথা লিখতে পারি যে নোট, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি তাপমাত্রার উপর কি নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। ক্লিয়ার? আচ্ছা, এটা তো গেল মোলারিটি। তার মানে পরীক্ষা আসে যদি মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন, পারবি কিনা আনসার করতে? আর এটার আরেকটা আছে একক, আসে একক তো ছোটবেলা থেকে পড়ে আসতেছিস। একক হচ্ছে যে ইয়াতে কি বলে, মোল পার লিটার, মোল পার লিটার। আর এটাকে কি লেখা যায়, বা বড় হাতের এম, পারা যাবে না?
তাহলে আমরা বলতে পারি 1 মোল পার লিটার চা কথা 1 মোলার তা কথা। বুঝতে পারছি নাকি? আচ্ছা, তারপর তারা তোকে কি কি পড়াবে একটু ভাবি। 5 মিনিট রেস্ট দিলাম, 5 মিনিট ভুলে রেকর্ডটা অফ করে দিছিলাম তো। আচ্ছা তারা এই জিনিসটা আবার একটু পড়াই। হ্যাঁ, মোলারিটির ভিত্তিতে দ্রবণের প্রকারভেদ। মোলারিটির ভিত্তিতে দ্রবণের প্রকারভেদ কেমন, মানে ঘনমাত্রা অনুসারে দ্রবণের নাম হয়। যদি ঘনমাত্রা কোনো দ্রবণের ঘনমাত্রা যদি 1 মোলার হয় তখন ওই দ্রবণটাকে বলবো মোলার দ্রবণ। যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার হয় তখন এটাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার হয় তখন এটাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার হয় তখন এটাকে বলা হয় সেন্টিমোলার দ্রবণ। তাহলে তাহলে আমরা এগুলো কেন করছি? কারণ পরীক্ষার প্রশ্নে একটু ঘুরে আসবে, পরীক্ষার প্রশ্নে ডাইরেক্ট বলে দেবে না ঘনমাত্রা 0.5 মোলার, পরীক্ষার প্রশ্ন বলবে যে একটি সেমি মোলার দ্রবণে। তো সেমি মোলার দ্রবণের তো নাম শুনে তো বুঝে যেতে হবে এটা 0.5 মোলার বুঝাইছে। হ্যাঁ, তাইলে আর আরেকটু আছে বুঝছস, আরেক পৃষ্ঠা। আরেক পৃষ্ঠা কিন্তু আমি পড়াবো না, সংজ্ঞাগুলো তুই লিখে ফেলিস, আমি তো তোকে জিনিসটা বুঝাই দিছি। তাহলে আমি বুঝাই দিই তারা, এগুলো সংজ্ঞা আসে বুঝছস, এগুলো কি আসে, সংজ্ঞা আসে। মোলার দ্রবণ কাকে বলে, মোলার দ্রবণ কাকে বলে, তারপর আসবে ডেসিমোলার দ্রবণ কাকে বলে। দেখি তুই সংজ্ঞাটা বলতো, আমি তো বুঝাই দিছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম সহজ, বাচ্চাদের মতন করে বললে এটা হচ্ছে একদম সহজ সংজ্ঞা, কিন্তু এই সংজ্ঞা বললে তো নাম্বার দিবে না, তো একটু চালাকি করতে হবে। হ্যাঁ, চালাকিটা কেমন, সংজ্ঞার ক্ষেত্রে সবসময় খেয়াল করিস আমরা কি জানি, ঘনমাত্রার সংজ্ঞা কি জানি, এস ইকুয়াল এন বাই ভি না, এন বাই ভি। হ্যাঁ, সংজ্ঞা দেওয়ার সময় সবসময় কি করবি জানো, সূত্রের মধ্যে নিচে যেটা থাকে, ভগ্নাংশে ভাগ আকারের নিচে যেটা থাকে এটাকে এক বানাই দিবি, এটাকে কি বানাই দিবি, এক। তাইলে এখন মূলত দ্রবণের সংজ্ঞাটা কেমন হবে জানোস, 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, এন সমান কত হবে, 1 মোল না, কারণ 1 মোল হইলে না এককে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এক আসতেছে, 1 মোলার আসতেছে, তার মানে এটাই তো মোলার দ্রবণ তাই না। তাহলে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে এটাকে বলা হয় মোলার দ্রবণ। আর যদি বলে ডেসিমোলার দ্রবণ কত, নিচেরটাকে অবশ্যই কি বানাই দিবি, বি কে অবশ্যই কি বানাই দিবি, এক, বি অবশ্যই এক। ডেসিমোলার আমরা কি জানি, এন সমান কত হইতে হবে, 0.1, 0.1 না, একমাত্র 0.1 আসলেই তো, 0.1 আসলেই তো 0.1 কে 1 দিয়ে ভাগ করলে 0.1 আসতেছে, 1 মোলার। হ্যাঁ, এটাই তো ডেসিমোলার তাই না। তার মানে আমরা কি লিখবো, 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকলে এটা ডেসিমোলার দ্রবণ। তো এরকম করে সেমিমোলার দ্রবণ আর হচ্ছে কি সেন্টিমোলার দ্রবণ, এগুলা এগুলো নিজে লিখে ফেলতে পারবি না। তো আচ্ছা, এটা হচ্ছে সেমিমোলার দ্রবণ, এগুলো তো হোমওয়ার্ক দিলাম। একদম ইজি জিনিস, সেমিমোলার দ্রবণ আর হচ্ছে কি সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, বুঝতে পারছি। তাহলে আজকে এতটুকুই, ওকে ছুটি তাহলে।